অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিছু বলার আগেই ফোনের লাইন কেটে গেল। কয়েক সেকেন্ড মোবাইলটা কানের পাশে ধরে দাঁড়িয়ে রইলাম। মিস্টার ইয়াসিনের কণ্ঠ যে আতঙ্ক আমি শুনেছি গত 5 বছরে কখনো শুনিনি। মানুষটা সবসময় নিজের আবেগ নির্ণয়ত্ব রাখতে জানতো। ব্যবসায় কোটি টাকার ক্ষতি হলেও তাকে বিচলিত হতে দেখিনি। অথচ আজ তার গলায় স্পষ্ট ভয় ছিল। আমার মনে এক মুহূর্তের জন্য প্রশ্ন জাগলো, কি এমন ঘটেছে? তানহার কিছু হয়েছে নাকি অফিসে কোনো বড় দুর্ঘটনা? আবার মনে হলো এসব ভাবার দায়িত্ব কি এখনও আমার আছে? যে মানুষটা গত রাতেই আমার চোখের সামনে দাঁড়িয়ে বলেছিল আমি তাকে সম্মান দিতে পারিনি, বিশ্বাসঘাতকায় নাকি আমারও অংশ আছে? সেই মানুষের বিপদে কেন আমার বুক কেঁপে ওঠে? তবু মানুষ হতে এত সহজে অনুভূতি থেকে মুক্ত হতে পারে না। আমি ধীরে ধীরে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার রিয়ার ভিউ মিরার দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম বাসায় যাবেন? আমি শুধু মাথা নাড়ালাম। পুরো রাস্তা আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। শহরের ব্যস্ততা আগের মতোই চলছে, কিন্তু আমার কাছে সব কিছু কেমন নিস্তব্ধ লাগছিল। বাড়ির সামনে গাড়ি থামতেই বুঝলাম কিছু একটা সত্যি ঘটেছে। গেটের সামনে দুটি অপরিচিত গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে কয়েকজন নিরাপত্তা রক্ষী এবং কাজের লোকজন ছোটাছুটি করছে। আমি দ্রুত ভেতরে ঢুকতেই কাজের মহিলা রহিমা দৌড়ে এসে বলল, ম্যাডাম স্যার উপরে আসেন। সকাল থেকে খুব অস্থির। আমি কোনো কথা না বলে সোজা উপরে উঠে গেলাম। শোবার ঘরের দরজা ধাক্কা খোলা ছিল। ভেতরে ঢুকতেই দেখি ইয়াসিন এদিক ওদিক পায়চারি করছে। আমাকে দেখেই সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। কয়েক কদম এগিয়ে এসে বলল, তুমি কোথায় ছিলে? আমি কতবার ফোন করেছি? আমি শান্ত গলায় বললাম, কি হয়েছে? সে আমার হাত ধরতেই গেল। আমি হাত সরিয়ে নিলাম। সে থমকে দাঁড়িয়ে কয়েক মুহূর্তে চুপ থেকে বলল, তানহা নিখোঁজ। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিকে তাকিয়ে রইলাম। সে আবার বলল, আজ সকাল থেকে ওর ফোন বন্ধ, বাসায়ও নেই, অফিসেও আসেনি, ওর বাড়ির লোকজনও কিছু জানে না। আমি ধীরে ধীরে সোফায় বসে পড়লাম। কয়েক ঘন্টা আগেই তো আমি তানহার সঙ্গে দেখা করে এলাম। সে তো স্বাভাবিকই ছিল, তবে কি সে অন্য কোথাও চলে গেছে? আমার মাথার ভেতর নানান প্রশ্ন ঘুরপাক দেখাতে লাগলো। ইয়াসিন বলল, তুমি কি জানো ও কোথায় গেছে? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, জানলেও তোমাকে বলতাম না। আমার কথা শুনে সে বিস্মিত হয়ে গেল। মানে তুমি কি ওর সঙ্গে দেখা করেছো? আমি কোনো উত্তর দিলাম না। সে উত্তেজিত হয়ে বলল, আয়রা, এটা কোনো খেলার বিষয় নয়। ও 7 মাসের অন্তঃসত্ত্ব। ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আমি তৃপ্ত হেসে বললাম, তুমি শেষ হয়ে যাবে নাকি তোমার সম্মান শেষ হয়ে যাবে? ইয়াসিন চুপ করে গেল। আমি ধীরে ধীরে ব্যাগ খুলে তানহার দেওয়া খামটা বের করলাম। তার সামনে টেবিলের ওপর রেখে বললাম, এগুলো চিনতে পারছো? সে খাম খুলতেই মুখের রং বদলে গেল। একটার পর একটা ছবি, হোটেলের বিল, মেসেজের কপি তার হাত কাঁপিয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য সে পুরোপুরি নিচুপ হয়ে গেল। তারপর আস্তে করে বলল, এগুলো তোমাকে দিয়েছে? আমি বললাম, হ্যাঁ।
আর ও আমাকে আরও অনেক কথা বলেছে। ইয়াসিন ধীরে ধীরে সোফায় বসে পড়ল। তার কপাল ঘাম জমে গেছে। সে ফিস ফিস করে বলল, আয়রা কি সব কিছু ও যেমন বলেছে তেমন না। আমি এবার আর নিজেকে থামালাম না। শান্ত অথচ কঠিন কণ্ঠে বললাম, আজও মিথ্যা বলবে? কতগুলো মিথ্যে জমা হয়েছে তোমার কাছে? 5 বছর ধরে একটা মিথ্যে সংসার, 7 মাস ধরে আরেকটা মিথ্যে সম্পর্ক, এখন আবার নতুন মিথ্যে। সে মাথা নিচু করে বসে রইল। আমি বললাম, তুমি শুধু আমার সঙ্গে প্রতারণা করোনি, তানহার সঙ্গেও করেছ। একজন অসহায় মেয়ের চাকরির সুযোগ নিয়ে তাকে ব্যবহার করেছ। এখন আবার তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছো। এত নিচে তুমি কবে নামলে? ইয়াসিন, সে হঠাৎ আমার পায়ের কাছে এসে বসে পড়ল। আমি জীবনে কখনো তাকে এমন অবস্থায় দেখিনি। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি, কিন্তু আমি সব ঠিক করে দেব। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। জানালার পাশে গিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইলাম। তারপরে বললাম, সব ঠিক করে দেব কিভাবে? তানহা, গর্ভের 7 মাস ফিরিয়ে আনবো? আমার 5 বছরের বিশ্বাস ফিরিয়ে আনবো, নাকি শেষ সাতগুলো ফিরিয়ে আনবো, যখন আমি সন্তান না হওয়ার কষ্ট একা একা কেঁদেছি, আর তুমি অন্য একজনের সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখেছো? ইয়াসিন কোনো উত্তর দিতে পারল না। তার নীরবতায় যেন সব স্বীকারোক্তি। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। নিচ থেকে রহিমা এসে জানল, স্যার, একজন ভদ্রলোক এসেছেন, বলেছেন খুব জরুরি। ইয়াসিন বিরক্ত হয়ে বলল, এখন কাউকে দেখব না। কিন্তু কয়েক সেকেন্ডের পর সেই ভদ্রলোক নিজেই উপরে উঠে এলেন। আমি তাকে চিনতে পারলাম। তিনি ইয়াসিনের কোম্পানির আইন উপদেষ্টা অ্যাডভোকেট ফারুক। তার মুখেও উদ্বিগ্নর ছাপ। তিনি ঘরে ঢুকতেই বললেন, স্যার, খুব খারাপ খবর আছে। ইয়াসিন উদ্যোগ কণ্ঠিত গলায় বলল, কি হয়েছে? ফারুক সাহেব ধীরে বললেন, আপনার বিরুদ্ধে কোম্পানির HR বিভাগে অনুষ্ঠিত অভিযোগ জমা পড়েছে। ইয়াসিন যেন জমে গেল। কিসের অভিযোগ? ফারুক সাহেব ব্যাগ থেকে একটি ফাইল বের করে টেবিলে রাখলেন। ক্ষমতার অপব্যবহার, কর্মক্ষেত্র অনুষ্ঠিত সম্পর্কে এবং একজন নারী কর্মকে মানসিকভাবে চাপ দেওয়ার অভিযোগ। আমি বুঝতে পারলাম অভিযোগটি তানহাই করেছে। ইয়াসিন কাঁপতে কাঁপতে ফাইল খুলল। প্রতিটি পাতায় তার মুখে আবারও ফ্যাকাশে হয়ে উঠছিল। শেষ পাতায় তানহার স্বাক্ষর। আমি ধীরে ধীরে বললাম, তুমি তো বলেছিলে সব সামলে নেবে, এখন সামলেও? ইয়াসিন আমার দিকে তাকালো। তার চোখ এমন এক অসহায়ত্ব ছিল যা আগে কখনো দেখিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে আমার ভেতরে কোনো অনুভূতি জমাল না। হয়তো মানুষের সাহায্যও একটা সীমা থাকে। সেই সীমা একবার পেরিয়ে গেলে হৃদয় আর আগের মতো থাকে না। ফারুক সাহেব বললেন, স্যার, বিষয়টা যদি মিডিয়ায় চলে যায় তাহলে কোম্পানির বোর্ড আপনাকে সাময়িক বরখাস্ত করতে পারে। ইয়াসিন 2 হাতে মাথা চেপে ধরল। আমি ধীরে ধীরে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। আজ আর কোনো কথা বলার ছিল না। আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। আজ রাতে আমি এই বাড়িতে শেষবারের মতো থাকব। আগামীকাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব। আর যাওয়ার আগে ডাইনিং টেবিলের ওপর রেখে যাওয়া আমার স্বাক্ষর করা
বিবাহিত বিচ্ছেদের কাগজ। হয়তো তখনই মিস্টার ইয়াসিন বুঝতে পারবেন মানুষ টাকা হারিয়ে আবার ধনী হতে পারে, ক্ষমতা হারিয়ে আবার ফিরে পেতে পারে। কিন্তু একবার একজন মানুষের বিশ্বাস ভেঙে গেলে সেই বিশ্বাস আর কোনো দিন ফিরে আসে না। গাড়িটা ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে মূল সড়কে উঠে গেল। আমি এবারও পেছনে ফিরে তাকালাম না, অথচ এই বাড়িটাই ছিল আমার 5 বছরের হাসি, কান্নার স্বপ্ন আর অপেক্ষার ঠিকানা। এই বারান্দায় দাঁড়িয়ে কত সন্ধ্যায় ইয়াসিনের ফেরের অপেক্ষা করেছি, কত রাত তার প্রিয় খাবার গরম করে রেখেছি, কত ঈদ, কত জন্মদিন, কত বিবাহবার্ষিকী এই বাড়ির দেওয়াল দেখেছে। আজ সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একজন অতিথির মতো। বুকের ভেতরটা মচকে দিয়ে উঠল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম। কিছু বিচ্ছিন্ন আছে সেখানে, কান্না নয়, নীরবতাই সবচেয়ে বড় প্রতিবাদ। অন্যদিকে বাড়ির ভেতরে তখন যেন ঝড় বয়ে গেল। ইয়াসিন ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে স্থির হয়েছিল। তার সামনে পড়ে আছে বিবাহ বিচ্ছেদের কাগজ, পাশেই আমার লেখা চিঠি। সেই কাপা হাতে কাগজগুলো তুলে নিলে প্রথম পাতায় আমার স্বাক্ষর দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এতদিন সে ভেবেছিল আয়ারা রাগ করেছে, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই স্বাক্ষর তাকে বুঝিয়ে দিল এবার সত্যিই সব শেষ হয়ে যাচ্ছে। সে তাড়াহুড়ো করে আমার নাম্বার ফোন করলো। এবার 2 বার, 5 বার, 10 বার, প্রতিবার একই উত্তর। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এই মুহূর্তে সংযোগের বাইরে রয়েছে। সে পাগলের মতো সিঁড়ি বয়ে নিচে নেমে রহিমাকে জিজ্ঞাসা করলো, ম্যাডাম কোথায় গেছে? রহিমা ভয়ে ভয়ে বলল, স্যার কিছু বলেনি, শুধু বললেন নিজেকে খুঁজতে যাচ্ছেন। ইয়াসিন 2 হাতে মাথা চেপে ফেরে সোফায় বসে পড়ল। জীবনের প্রথমবার সে বুঝতে পারল একজন মানুষ কখন সত্যি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তাকে আটকে রাখার মতো কোনো শক্তি পৃথিবীতে থাকে না। সেই দিন অফিসে যাওয়ার মতো মানসিক অবস্থায় ছিল না সে। তবুও সকাল 10টার দিকে ফারুক সাহেব ফোন করলেন, স্যার আজ বড্ড মিটিং, আপনাকে অবশ্যই আসতে হবে। ইয়াসিন অনিচ্ছাকৃত অফিসে গেল। অফিসে ঢুকেই সে বুঝতে পারল পরিবেশ আগের মতো নেই। যে কর্মচারীরা প্রতিদিন দাঁড়িয়ে সালাম দিত, আজ তারা শুধু মাথা নিচু করে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। কেউ তার চোখের দিকে তাকাচ্ছে না, কেউ আগের মতো হাঁটছে না। সে নিজের কেবিনে ঢুকতেই টেবিলের ওপর একটি সিল্ড করা খাম দেখতে পেল। খামের উপর লেখা ছিল বেড আর ডিরেক্টকে। খাম খুলতেই তার হাত কেঁপে উঠল। কোম্পানির অসভ্যারানি অন্তদত্ত শেষ না হওয়ার পর্যন্ত তাকে সাময়িকভাবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইয়াসিন যেন বিশ্বাসই করতে পারছিল না যে অফিসে তারা অনুমতি ছাড়া একজন কলমও নড়ত না। আজ সেই অফিসেই তাকে নিজের কেবিনে বসার অধিকার কেড়ে নিয়েছে। সে চেয়ারে বসতেই দরজায় নক পড়ল। ফারুক সাহেব ভেতরে এসে ধীরে বললেন, স্যার আর একটা সমস্যা হয়েছে। ইয়াসিন ক্লান্ত গলায় বলল, আর কি বাকি আছে? ফারুক সাহেব নিচু স্বরে বললেন, তানহার অভিযোগের কপি নারী অধিকার কমিশনে জমা পড়েছে। যদি বিষয়টা আদালতে যায় তাহলে ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে। ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ বলল, তানহাকে খুঁজে বের করুন, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ফারুক সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, আমরা অনেক চেষ্টা করেছি, ওর ফোন বন্ধ, ব্যাংক অ্যাকাউন্ট কোনো লেনদেন নেই, মনে হচ্ছে ইচ্ছা করে কোথাও লুকিয়ে আছে। ইয়াসিন জানালার পাশে গিয়ে দাঁড়ালো।
আজ প্রথমবার সে বুঝতে পারছে মানুষ যখন ক্ষমতার জোরে অন্যর জীবন নির্ময় করতে চায় তখন একদিন সে ক্ষমতার তার হাতছাড়া হয়ে যায়। একদিন আমি মেহেরিনের বাসায় পৌঁছে গেছি। দরজা খুলে সে আমাকে জড়িয়ে ধরলো। আমি এতক্ষণে নিজেকে শক্ত রেখেছিলাম, কিন্তু বন্ধুর বুকের মধ্যে মাথা রাখতে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অনেকক্ষণ ধরে শুধু কাঁদলাম। মেহেরিন কিছু জিজ্ঞাসা করলো না, শুধু মাথায় হাত বুলিয়ে দিল। কিছু কান্নার কোনো ভাষা হয় না, সেগুলো শুধু অনুভব করতে হয়। বিকেলের দিকে মেহেরিন আমার সামনে এক পা চা রেখে বলল, এখন কি করব? আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, নতুন করে বাঁচবো। কোথায় থাকবো? এখন কয়েকদিন তোমার কাছে থাকবো। তারপর একটা ছোট ফ্ল্যাট ভাড়া নেব। টাকার সমস্যা হবে। আমি হালকা হাসলাম। না, আমি নিজের গয়নার ডিজাইন থেকে যা আয় করি সেই আমার জন্য যথেষ্ট। মেহেরিন অবাক হয়ে বলল, তুমি হয় তাহলে একদিন ইয়াসিনের টাকার ওপর নির্ভরশীল ছিল না? আমি মাথা নাড়ালাম। না, আমি শুধু তার ভালোবাসার ওপর নির্ভরশীল ছিলাম, আর সেই ছিল আমার সবচেয়ে বড় ভুল। সন্ধ্যার দিকে আমার ফোনের একটি অচেনা নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করতে ওপাশ থেকে কাপা গলায় একজন মহিলা বলল, আপনি কি আয়ারা? জি, আমি তানহার মা। আমার বুক ধক করে উঠল। তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন, মা তানহা? তানহা আজ দুপুরে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু ওর শরীর খুব খারাপ। ডাক্তার বলছেন বেশি মানসিক চাপ হলে বাচ্চার ক্ষতি হতে পারে। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, এখন কেমন আছো? তিনি বললেন, একটাই কথা বারবার বলছে, আয়রা আবুর সঙ্গে একবার দেখা করতে চাই। আমি কয়েক সেকেন্ডে চুপ করে রইলাম। সঙ্গে আমার তার আর কী কথা থাকতে পারে? সব সত্য তো সেই বলবে দিয়েছে, তবুও কেন আমাকে আবার ডাকছে? আমি ধীরে ধীরে বললাম, ঠিকানা পাঠিয়ে দিন, আমি কাল সকাল আসবো। ফোন কেটে যাওয়ার পর মেহেরিন আর আমার দিকে তাকিয়ে বলল, যাব? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে তানহার কাছে এখন একটা সত্য আছে যেটা আমি জানি না। সেই দিন রাতে আমি জানতাম না। পরের দিন তানহার মুখ থেকে যে কথাগুলো শুনলাম সেগুলো শুধু ইয়াসিনের জীবন নয়, আমার বিয়ের 5 বছর প্রতিটি স্মৃতিকেও নতুন করে প্রশ্ন মুখে দাঁড় করিয়ে দেবে চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।